ট্রাম্প ক্ষমতায় আসতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে। এদিকে বাংলাদেশ বিমানবন্দর ফ্লাইটে বোমা হামলার হুমকি। আরও থাকছে গোপন কারাগারে শিশুদেরও আটক রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। সর্বশেষে জানিয়ে দেব সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। ট্রাম্প ক্ষমতায় বসতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রমকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মানের কাছাকাছি। বিশ্ব পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর প্রধান রাফেল গ্রাফি দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল উত্তেজনা অব্যাহত থাকলেও গ্রেসি জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ সংস্থার কাছে নেই। তবে তিনি বলেছেন তেহরান তাদের বর্তমান ও অতীত পারমাণবিক কার্যক্রম সম্পর্কে পুরোপুরি সহযোগিতা করছে না। আমরা প্রয়োজনীয় স্থান ও পর্যায় পর্যবেক্ষণ করতে পারছি না বলে জানান তিনি। গ্রেসি উল্লেখ করেছেন ইরান বর্তমানে ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক শক্তি শুধু বেসামরিক ব্যবহারের জন্য সমৃদ্ধ করছে। 2019 সাল থেকে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে। এর আগে 2015 সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা চুক্তির অধীনে তারা সমৃদ্ধকরণ সীমিত রেখেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ইরানের কার্যক্রম পশ্চিমা বিশ্ব সন্দেহের দৃষ্টিতে দেখছে। গত মাসে গ্রেসি ইরান সফর করেন এবং তেহরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র কামাল বান্দির সঙ্গে আলোচনা করেন। আলোচনা মূলত পরমাণু স্থাপনার পর্যবেক্ষণ বাড়ানো এবং অঘোষিত স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি নিয়ে ব্যাখ্যা পাওয়ার উপর কেন্দ্রীভূত ছিল। দাভোসে এক সাক্ষাৎকারে গ্রেসি ভারতের পারমাণবিক চুল্লি নিরাপত্তা সম্পর্কে বলেন, ভারতের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হচ্ছে, এটি সম্পূর্ণ নিরাপদ। এছাড়া ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাপোরিঝিয়া পরমাণু স্থাপনাটি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং শেলিংয়ের কারণে যে কোনো সময় বড় ধরনের পারমাণবিক ঘটনা ঘটতে পারে বলে গ্রেসি জানান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ইউরোপ উভয়ের জন্যই পারমাণবিক নিরাপত্তার প্রশ্ন তুলে ধরেছে। বৈশ্বিক পর্যবেক্ষণ ও সহযোগিতা বৃদ্ধি করে এই ধরনের ঝুঁকি মোকাবেলা জরুরি। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম যুগান্তরকে জানান, বিজিবি 356 নম্বর ফ্লাইট রোম থেকে ঢাকায় আসার পরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল 9:20 হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটেছে। ফ্লাইটের 250 যাত্রী ও 13 ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কিনা তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী পাঠানো হবে। তিনি আরও জানান, ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টা রোমের নীলওয়ান্ত দ্য ইঞ্জি বিমান থেকে রওনা করেছিল। বর্তমানে নিরাপত্তা কর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন। গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই সন্ত্রাসী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম RT ওয়ার্ল্ড। বলা হয়েছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটক রাখতেন শিশুদেরও, এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ। জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের। সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে সব ভয়াবহ তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সঙ্গে মায়ের মাসের পর মাস
কারাগারে বন্দী ছিল। আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিশন বলছে, নারীদের তাদের সন্তানসহ খোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটেছে 2023 সালে। এছাড়া কমিশন এ বিষয়ে একটি গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার 2 ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল। তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন। তাদের দাবি, 5 আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবার। মঙ্গলবার রাজধানী গুলশানে অটোবি সেন্টারে সেলিব্রিটি অভিবেশন হলে আয়োজিত নানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিদ্রূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সালিমুল খান, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আমান্তানার শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখপাত্র মুশফিকুল সালেহীন প্রমুখ। লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সালেমুল খান বলেছেন, আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে। সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় সংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। 24 সালে যারা সুসংগঠিত আন্দোলন করেছে, তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তিনি বলেছেন, দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করছেন, তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। অধ্যাপক সালেমুল খান বলেছেন, 2024 সালের 36 জানুয়ারি গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল। শুধু দেশ নয়, বিদেশি সংস্থাগুলো ব্যর্থ হয়েছিল। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে। শোষণ নিপীড়ন বন্ধ করতে হবে। সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সব ধরনের হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে, কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল।